Assalamu alaikum viewers, this is Nusrat Nova from Nova's Learning View channel. Welcome to another new video. আজকের ভিডিওতে পোয়েট্রি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রশ্নটি হচ্ছে ডিসকাস শেলিজ অপটিমিজম উইথ এ স্পেশাল রেফারেন্স টু ও টু দ্য ওয়েস্ট উইন্ড। পিবি শেলির মধ্যে যে একটি অপটিমিস্টিক টোন ছিল সেটা হচ্ছে ও টু দ্য ওয়েস্ট উইন্ড কবিতার মাধ্যমে আজকের প্রশ্নে আমরা বিস্তারিত আলোচনা করব। Ode to the West Wind is an ode written by P.B. Shelley which was published in 1890. ওড টু দ্য ওয়েস্ট উইন্ড ছিল একটি ওড হচ্ছে এক ধরনের গীতি কবিতা যেটা হচ্ছে স্পেশাল কোনো পার্সন বা হচ্ছে নিজস্ব কোনো কথা বা হচ্ছে প্রকৃতি নিয়ে মূলত আলোচনা করা হয়। তো এই ওড টু দ্য ওয়েস্ট উইন্ড পাবলিশড হয় 1819 সালে। ইট ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট পোয়েমস রিটেন বাই পিভি শেলি হু ইজ ওয়ান অফ দ্য লিডার্স অফ দ্য রোমান্টিক ইরা। রোমান্টিক যুগের একজন বেস্ট কবি হিসেবে পিভি শেলিকে চেনা যায়। Shelley's optimism is noticeable in many of his poems, especially in Ode to the West Wind. শেলির মধ্যে যে একটা অপটিমিস্টিক বা অপটিমিজমনেস আছে সেটা হচ্ছে তার বিভিন্ন কবিতাতে দেখা যায়। তার মধ্যে একটি বেস্ট কবিতা হচ্ছে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। শেলি ওয়াজ এ ভিশনারি হুজ ফেইথ অ্যান্ড অপটিমিজম। তিনি হচ্ছে খুব আশাবাদী, তার যে ফেইথ বা হচ্ছে তার যে হচ্ছে লক্ষ্য এই জিনিসে হচ্ছে তিনি সবসময় একটা আশাবাদী ছিলেন। হি ড্রিমড অফ এ ব্রাইট অ্যান্ড রেডি ফিউচার। তিনি সবসময় স্বপ্ন দেখতেন একটা ব্রাইট এবং হচ্ছে একটা রেডি ফিউচারের। শেলি বিলিভড ইন রিজেনারেশন। তিনি হচ্ছে রিজেনারেশনের বিশ্বাসী। রিজেনারেশন মানে কি নতুনভাবে কোনো কিছু গড়ে ওঠা, সেটা কোনো মানুষ হোক, সেটা কোনো সভ্যতা হোক। হিজ ফিলিংস আর ফায়ার্ড উইথ পেশন ফর রিফর্মিং দ্য ওয়ার্ল্ড। সবসময় তিনি ভাবতেন যদি এই পৃথিবীর যে অবকাঠামো বা যেই এই পৃথিবীর মানুষের যে অবকাঠামো সেগুলো যদি কখনো রিফর্ম হয় বা যদি কখনো এমন হয় যে সেগুলো রিজেনারেটেড হচ্ছে, অর্থাৎ একটা আশাবাদী তার মধ্যে টোন সবসময় কাজ করতো। দ্য পোয়েম ওড টু দ্য ওয়েস্ট উইন্ড ইজ পারহ্যাপস শেলিজ বেস্ট নোন পোয়েম হুইচ শোজ হিজ অপটিমিস্টিক ভিউ অব লাইফ। ইনফ্যাক্ট এ নোট অফ অপটিমিস্টিক রান থ্রু আউট দ্য পোয়েম। অর্থাৎ ওড টু দ্য ওয়েস্ট উইন্ড ছাড়াও শেলির যত কবিতা আছে সবগুলো কবিতাতে একটা মিউচুয়াল একটা টোন প্রকাশ পায়, সেটা হচ্ছে বা কমন একটা টোন প্রকাশ পায়, সেটা হচ্ছে অপটিমিস্টিক টোন। তিনি সবসময় তার জীবনের মধ্যে তার জীবনকে নিয়ে ভাবতেন এবং জীবনের ভবিষ্যতে হচ্ছে কী ধরনের তিনি আশাবাদী ভবিষ্যৎ নিয়ে সেটা তিনি সবসময় তার কবিতাতে ফুটিয়ে তুলতেন। দ্য হোল পোয়েম ইজ কনসিভড ইন অপটিমিস্টিক অ্যান্ড ফ্রম দ্য ভেরি বিগিনিং এভরিথিং ইজ বট টু বেয়ার অন দ্য কনক্লুডিং লাইন। আমরা যদি কবিতাটা পড়ি প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে আমরা দেখতে পাবো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইনই এক একটা অপটিমিস্টিক টোন তিনি প্রকাশ করেছেন। ইন দ্য পোয়েম ও টু দ্য ওয়েস্ট উইন্ড দ্য পোয়েট লুকস আপন নেচার অ্যাজ এ গ্রেট সোর্স অফ ইন্সপিরেশন। পিবি শেলি বলেন ও টু দ্য ওয়েস্ট উইন্ডে যে হচ্ছে প্রকৃতি হতে পারে একটা গ্রেট ইন্সপিরেশন। শেলি বিংস দ্য ভেরি পোয়েম বাই কলিং দ্য ওয়েস্ট উইন্ড ওয়াইল্ড অ্যান্ড দ্য ব্রেথ অফ অটম। খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন। শেলি হচ্ছে এখানে ওয়েস্ট উইন্ডকে কী বলে সম্বোধন করেছেন বা কী বলে পার্সনিফাই করেছেন, সেটা হচ্ছে ওয়াইল্ড অ্যান্ড হচ্ছে দ্য ব্রেথ অফ অটম। কেন ব্রেথ অফ অটম বলা হচ্ছে? কারণ শেলি মনে করে বা হচ্ছে অটম সিজনে আমরা দেখি যে সেই সময় হচ্ছে কি যেই ওয়াইল্ড বা বাতাসের যেই রুক্ষতা সেটা খুব বেড়ে যায়, সেজন্য বলা হচ্ছে যে দ্য ব্রেথ অফ অটাম সিজনে হচ্ছে গাছের পাতা ঝরে যায়, ফল পরিপক্ক হতে শুরু করে, তখন দেখা যায় যে কি একটা ঝরোয়া পরিবেশ সৃষ্টি হয়। সেজন্য মূলত এটা বলা হচ্ছে দ্য ওয়েস্ট উইন্ড ইজ দ্য ব্রেথ অফ অটাম হুইচ মিনস অটামস মেন এলিমেন্ট ইজ দ্য ওয়েস্ট উইন্ড। বলা হচ্ছে অটামের মেন এলিমেন্টই ওয়েস্ট উইন্ড। যেমন হচ্ছে রেইনি সিজনের মেন এলিমেন্ট কি রেইন বা বৃষ্টি, ঠিক তেমন। ইন ইট শেলি প্রেজেন্ট দ্য উইন্ড অ্যাজ এ মাইটি পাওয়ারফুল ফোর্স। এখানে হচ্ছে শেলি যেটা করেছেন যে উইন্ডকে মূলত মাইটি অ্যান্ড পাওয়ারফুল ফোর্স হিসাবে তিনি হচ্ছে তুলে ধরেছেন। অর্থাৎ তিনি বলছেন যে বাতাসটা হচ্ছে একটা মাইটি অ্যান্ড পাওয়ারফুল ফোর্স, যেটা কি করতে পারে এই পৃথিবীর মধ্যে যত খারাপ আছে সেটাকে দূর করে দিতে পারে বা পৃথিবীর মধ্যে একটা ধ্বংসাত্মক সিচুয়েশনও তৈরি করতে পারে। The duality of the wind's power is emphasized throughout the poem. It is simultaneously a destroyer and a preserver. শেলি এখানে উইন্ডকে বা যেই ও টু দ্য উইন্ডের যে উইন্ডটাকে সেটাকে দুই ভাগে ভাগ করেছেন বা হচ্ছে দুইটা আলাদা রূপ দিয়েছেন। তিনি প্রথমত বলেছেন এটা হচ্ছে একটা ডেস্ট্রয়ার, আবার বলেছেন এটা হচ্ছে একটা প্রিজার্ভার। মানে এটা সব কিছু ধ্বংস করে দিতে পারে, আবার এটা নতুনত্ব আনতে পারে বা সংরক্ষণও করতে পারে। সংরক্ষণ কিভাবে করবে? যেমন হচ্ছে এটা থেকে হচ্ছে কি রিজেনারেট করতে পারে। অর্থাৎ কবি বলছেন যে এই বাতাসের যে রুক্ষতা বা যে শক্তি সেটা যদি পৃথিবী থেকে সব খারাপগুলোকে দূর করে দিত, তাহলে হচ্ছে কি পৃথিবীটা রিজেনারেট হতো। The wind destroys in order to create something new. The wind symbolically represents a powerful force that destroys the old, useless thoughts and preserves the new ideas represented by wind seeds. তিনি বলছেন যে এই উইন্ডটা হচ্ছে কিছু একটা নতুন
করে করতে পারে, সেই জন্য এটাকে বলা হয় প্রিজার্ভার। এবং বলে এই পৃথিবী থেকে যেমন ওল্ড বলতে যত বৃদ্ধদেরকে বোঝানো হয়েছে যে জিনিসটা অকেজো কোনো জিনিস, ইউজলেস যে থটগুলো আছে সেগুলোকে দূরে সরিয়ে নিতে বলছেন, আহ্বান করছেন তিনি। এই পশ্চিম যে বাতাস বা হচ্ছে উইন্ডকে তিনি আহ্বান করছেন। পাশাপাশি তিনি বলছেন যে যে নিউ আইডিয়াসগুলো আছে সেগুলোকে তুমি একত্রিত করো, হে উইন্ড তুমি সেগুলোকে একত্রিত করো এবং একটা ডানার মাধ্যমে এমন এমন বীজ সৃষ্টি করে যেটা থেকে হচ্ছে রিজেনারেট হয় এই পৃথিবীটি। In the poem, the poet makes an earnest request to the wind to help him in his sore need as he is greatly afflicted with the adverse circumstances of life. তিনি আরও রিকোয়েস্ট করেন যে তুমি শুধু এই পৃথিবীর থেকেও না, তুমি আমার থেকে হচ্ছে আমার যে খারাপ সেটাকে তুমি দূর করে দাও। বাতাসকে তিনি এটা বলছেন, আহ্বান করছেন। ইনফ্যাক্ট দ্য পোয়েট মেক্স হিজ আর্নেস্ট রিকোয়েস্ট টু দ্য উইন্ড সো দ্যাট ইট কুড হেল্প হিম উইথ ইটস এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার। তিনি উইন্ডকে বলছেন যে তুমি তোমার এক্সট্রা অর্ডিনারি যে পাওয়ারটা আছে, যে ফোর্স আছে, সেটা থেকে আমার লাইফের যে খারাপ আছে, ক্ষত বিক্ষতা আছে আমার মধ্যে, সেটা তুমি দূর করে দাও। থ্রু দ্য ফলোয়িং লাইন্স দ্য পোয়েট মেক্স অ্যান এন্ট্রেটি, এখানে হচ্ছে এই উদ্ধৃতির দ্বারা মূলত তিনি তার যেই একটা ভিতর যে ইনার ফিলিং সেগুলোকে তিনি হচ্ছে কী করেন, প্রকাশ করেন। ও লিফট মি অ্যাজ এ ওয়েভ, এ লিভ, এ ক্লাউড, আই ফল আপন দ্য থ্রোনস অফ লাইফ, আই ব্লিড। কোটেশনগুলো তোমরা ইউজ করতে পারো, এক্ষেত্রে খুব ভালো মার্কস পাবে। এখানে বলা হচ্ছে যে উইনকে তিনি বলছে যে তাকে হচ্ছে ওয়েভ, লিফ বা ক্লাউডের রূপ দিয়ে দিতে। তিনি তার যে লাইফ আছে সে লাইফের যে তার লাইফটা এতটাই ক্ষত বিক্ষত যে তার মধ্যে এখন রক্তপাত হচ্ছে, তিনি এরকমভাবে মূলত বোঝাচ্ছে। অর্থাৎ তিনি বলছে যে আমার অবস্থা এতটা খারাপ, তো তুমি তোমার ফোর্স দিয়ে আমার এই খারাপিগুলো দূর করে দাও। বাট হি ডাজ নট রিমেন স্যাটিসফাইড উইথ দ্যাট, এগুলো বলে তিনি শুধু স্যাটিসফাইড হননি। হি গোজ ফার্দার অ্যান্ড এক্সপ্রেসেস হিজ এন্ট্রিটি টু দ্য ওয়েস্ট উইন্ড টু টোটালি মার্জ ইন টু দ্য পয়েট। বারবারই ওয়েস্ট উইন্ডকে তিনি বিভিন্নভাবে বলছেন হি ওয়ান্টস টু অ্যাওয়েকেন ম্যানকাইন্ড ফ্রম দেয়ার উইন্ট্রি স্লাম্বার। তিনি বলছেন উইনকে যে হচ্ছে তুমি মানুষের যে মানে শীতের ঘুমটা কী হয়, খুব প্রখর বা খুব ডিপ হয়, সেটাকে বোঝানো হয়েছে যে এই ডিপ ঘুমন্ত অবস্থা থেকে তিনি উইনকে বলছেন যে এই ডিপ ঘুমন্ত অবস্থা থেকে তুমি হচ্ছে আমাদেরকে মুক্ত দাও বা আমাদেরকে মুক্ত করো। হি এক্সপ্রেসেস হিজ আর্ট অ্যান্ড জেল ফর রিজেনারেশন, তিনি বারবার বলছেন যে উইন্ডকে যে আমাদের রিজেনারেশনের ব্যবস্থা করো। ইন দ্য অপিনিয়ন অফ শেলি, দ্য ওয়েস্ট উইন্ড উইল অ্যাক্ট অ্যাজ এ মাউথপিস অফ শেলি অ্যান্ড স্কেচার হিজ থট ফর দ্য গোল্ডেন এজ অল ওভার দ্য ওয়ার্ল্ড। তিনি বলছেন যে শেলি এটা আশা করে যে হচ্ছে তার যে হচ্ছে এই থট বা অর্থাৎ তার যে চিন্তা ভাবনা, তার যে রাইটিংয়ের যে স্টাইলগুলো, এগুলো হচ্ছে কি হবে, বা তার যে অপটিমিস্টিক একটা টোন, এই সব কিছু হচ্ছে কি ভবিষ্যতের জন্য একটা সুন্দর একটা গোল্ডেন এজ হিসেবে হয়তো নতুন করে তৈরি হবে, তিনি এটা মনে করছেন। তাই তিনি বলছেন বি থ্রো মাই লিভস টু অ্যাওয়াকেন্ড আর দ্য ট্রাম্পেট অব এ প্রফেসি ও উইন্ড। বলছে এই যে ট্রাম্পেট বা হচ্ছে আমরা জানি যে ইসরাফিল আলাইসাল্লাম যখন হচ্ছে সিংহায় ফু দিবেন তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ওই সিংহাটাকে মূলত অর্থাৎ ট্রাম্পেন্ট এটাকে বলা হচ্ছে যে এমন একটা বাঁশি বাজাও যে বাঁশিটা হচ্ছে কি করবে, একটা রিজেনারেশনের সুর দিবে বা রিজেনারেশনের ডাক দিবে পৃথিবীকে। ও উইন্ড, এটা উইন্ডকে বলছে। ইন ও টু দ্য ওয়েস্ট উইন্ড দ্য পয়েট ইজ ভেরি অপটিমিস্টিক অ্যাবাউট দ্য ফিউচার। আমরা এতক্ষণ আলোচনা দেখে এসেছি তার প্রত্যেকটা কথা থেকে একটা ফিউচারের একটা অপটিমিস্টিক টোন তুলে ধরেছেন তিনি। দ্য পোয়েটস অপটিমিজম অ্যাবাউট দ্য কামিং অফ দ্য জেনারেশন অফ নিউ আইডিয়ালস অফ মোরালিটি অ্যান্ড কন্ডাক্ট অফ হিজ লাইফ হ্যাজ বিন শোন থ্রু দ্য ফলোয়িং লাইন্স। তিনি মূলত তার যেই জেনারেশনের প্রতি তার যে নিউ আইডিয়া বা থটগুলো আছে, যা মোরালিটিগুলো আছে, সেগুলোকে তিনি এইভাবে তুলে ধরেন। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন এটা। হেয়ার দ্য উইন্টার স্ট্যান্ডস ফর হিজ কন্টেম্পোরারি টাইম, মূলত এই কোটেশনটা যেটা বুঝিয়েছে যে উইন্টার হচ্ছে কি একটা নির্দিষ্ট টাইমে আসবে, অ্যান্ড দ্য স্প্রিং স্ট্যান্ডস ফর দ্য টাইম অফ রিবার্থ অ্যান্ড রিজেনারেশন অফ এ নিউ ওয়ার্ল্ড। তিনি বলেন যখন উইন্টার আসে তারপরে হচ্ছে স্প্রিং সিজন আসবে, এবং এই স্প্রিং সিজনে হচ্ছে কি হবে, রিবার্থ হবে, রিজেনারেশন হবে। এটা দ্বারা বুঝিয়েছে আসলে সমাজ বা মানুষের ভিতরের যেই রিবার্থ বা রিজেনারেশন, এবং পরিবেশের মধ্যে একটা রিবার্থ বা রিজেনারেশন আসবে। These very quotation mark Shelley as poet of inspiration, hope and optimistic who sees the rays of hope even through the worst condition. তিনি বলেন যে হচ্ছে এই কোটেশন দ্বারা মূলত এটা বুঝিয়েছে যে তিনি অনেকটা ইন্সপায়ার হয়েছেন কোটেশন দ্বারা, বা তিনি একটা ইন্সপিরেশন দিতে চাচ্ছেন সমাজে।
হোপ বা অপটিমিস্টিক একটা টোন দিতে চাচ্ছেন, এবং তিনি বলছেন যে তারা যে একটা ওর্স্ট কন্ডিশনে আছে এখন, অর্থাৎ এই ওর্স্ট কন্ডিশন মূলত একটা পলিটিক্যাল কন্ডিশনের কথা বলা হচ্ছে। তো এই কন্ডিশন থেকে যাতে তিনি দূরীভূত হতে পারেন বা যাতে তিনি মুক্তি পান। In light of the above discussion, we can say that Shelley's optimism is vividly visible or traceable in the poem Ode to the West Wind. আমরা মূলত Ode to the West Wind এর প্রত্যেকটা লাইনই আমরা দেখেছি বা প্রত্যেকটা আলোচনায় আমরা দেখেছি একটা অপটিমিস্টিক টোন আছে। ইনফ্যাক্ট দ্য ভেরি পোয়েম ইজ আ পোয়েটিক ম্যানিফেস্টেশন অফ শেলিজ হোপ অ্যান্ড অপটিমিজম। মূলত এটা হচ্ছে এমন এক ধরনের বেস্ট পোয়েম যেটা কিনা শেলির হোপ বা অপটিমিস্টিক টোনটাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে অন্যান্য কবিতা থেকে। তো আজকের ভিডিওটি এতটুকুই, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। ধন্যবাদ সবাইকে।